আমরা যাকেই ভোট দিই না কেন আমাদের অধিকারগুলোর কথা তো কেউ বলছে না। এই পাহাড় এবং সমতলের দুই আদিবাসীদের একটাই চাওয়া যে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া, যে বাংলাদেশে বাঙালি জাতি ছাড়াও আরও অনেক অনেক জাতিগোষ্ঠী আছে পাহাড়ে এবং সমতলে, এবং আমরা আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করি আদিবাসী হিসেবে। এখানে আদিবাসী অর্থটা এই অর্থে না যে আদি থেকে কারা বসবাস করছে, মূলধারার জনগোষ্ঠীর বাইরে যারা আছে, যাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস থেকে শুরু করে যারাই আছে, আমরা তাদেরকে আদিবাসী হিসেবে বলতে পছন্দ করি। এখন এই পাহাড় এবং সমতলের দুই আদিবাসীদের একটাই চাওয়া যে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। বাংলাদেশের এই রাষ্ট্র কিন্তু বারংবার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টার্মে কিন্তু সংজ্ঞায়িত করে। একবার দেখা যায় উপজাতি, আরেকবার দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এই ধরনের অনেক অনেক টার্মে সংজ্ঞায়িত করি, কিন্তু দেখেন এইখানকার যারা আছে তারা কিন্তু নিজেদেরকে আদিবাসী হিসেবেই বলতে পছন্দ করে। তো সেই জায়গা থেকে আমরা সবসময় দাবি জানিয়েছি আদিবাসী যারা আছে তাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া, এবং আদিবাসী কিন্তু শুধুমাত্র পাহাড়ে না, সমতলেও আছে। বিশেষ করে তারা কিন্তু অনেক শুরু থেকে যাদেরকে আমরা আদিবাসিন্দা বলে জানি, যেমন সাঁওতাল, মুন্ডা, গারো, হাজং যারা আছে, তারা কিন্তু এই আদিবাসী সম্প্রদায়েরই মানুষ। এবং পার্বত্য চট্টগ্রামে একটা মন্ত্রণালয় থাকলেও আদতে সমতলে যারা বসবাস করে তাদেরকে নিয়েও কোনো ধরনের কোনো মন্ত্রণালয় নাই। তো সেক্ষেত্রে তাদের হয়ে কথা বলবে কে? আমি রাষ্ট্রের কাছে সবসময় এই আর্জিতাই জানাই যে মূলধারার জনগোষ্ঠীর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু যথোপযুক্ত সম্মান দিতে হবে। এই যে বিভিন্ন সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, যে বিগত সরকার থেকে শুরু করে বর্তমানে যারা ক্ষমতায় আসছে তারা কিন্তু নির্বাচনে যাওয়ার আগে ম্যানিফেস্টোতে কিন্তু এই যে সব ধরনের সুবিধার কথা বলে থাকে, কিন্তু দেখা যায় পরবর্তী নির্বাচিত হওয়ার পরে এই প্রতিশ্রুতিগুলো আদতে মুখের বুলি হয়ে থাকে, পরবর্তীতে আমরা কোনো বাস্তবায়ন দেখতে পাই না। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম যে চাওয়াটা সেটা হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। এবং আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন এবারে পার্বত্য চট্টগ্রামে একটা যে গণভোট হয়েছে পুরো সারা বাংলাদেশে, এখানে কিন্তু পার্বত্য চট্টগ্রামে বেশিরভাগ মানুষ না ভোট দিয়েছে, কারণ তারা এই জিনিসটাই বুঝে গিয়েছে আসলে যে মানে সরকার তো একে প্রচারণা করতে পারে না। ওই জায়গায় এসে গণভোটের যে ধারাগুলো ছিল সেখানে কী কী ছিল সেটা ওখানকার মানুষরা কখনোই বুঝতে পারে নাই। যে সরকার কিন্তু শুরুর দিকে একটা প্রচারণা চালিয়েছিল যে মাতৃভাষাগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু এই কথাটা পাহাড়ে আসলে বা সমতলের কতগুলো আদিবাসী মানুষ জানে এটা খুব সন্দিহান, কারণ তারা তো এই জায়গায় না ভোট দিয়েছে। এবং ওখানকার মানুষ এটা আসলেই মনে করে যে আমরা আসলে বহু সরকারকে দেখেছি, তো বিভিন্ন সরকারকে দেখার পরেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছে না, এবং যে সরকারে আসুক না কেন তারা তাদের প্রতিশ্রুতিগুলো না রাখার কারণে তারা রাষ্ট্রের প্রতি অনাস্থা একটা প্রকাশ করছে। তো যার কারণে দেখা যায় যে তারা কিন্তু সেভাবে আর রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করছে না, এবং দেখা যায় ভোটের কাস্টিংয়ের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে তারা খুব কম ভোট দিতে গিয়েছে। এই যে ভোট দেওয়ার মতো একটা নাগরিক অধিকার তারা সেখানে প্রয়োগ করছে না, কারণ তারা এটাই মনে করে যে আদতেই আমরা যাকেই ভোট দিই না কেন আমাদের অধিকারগুলোর কথা তো কেউ বলছে না। হয়তো নির্বাচনের আগের দিন সবাই একটু ম্যানিফেস্টোতে সবাই লিখে রাখে, কিন্তু আদতে কোনো বাস্তবায়ন হয় না। এবং যার কারণে এই যে পাহাড়ের মানুষ এবং সমতল আদিবাসীদের বারংবার একটাই চাওয়া যে ওখানে যে ধরনের বৈষম্যগুলো আছে, পুরো বাংলাদেশে যেরকম নিয়ম চালু আছে সেটা হচ্ছে পুরো সবার মানে পাহাড় সহ সমতলে এগুলো সবারকে সমানভাবে ট্রিট করা হোক। যেমন বম জনগোষ্ঠীর কথা আমি যদি বলি, তারা আজকে 600 দিনের অধিক বিনা বিচারে জেলে আটকে আছে, এবং ওখানে শিশু থেকে শুরু করে নারীরা তাদেরকে ব্যাংক ডাকাতির নাম করে একদম কমিউনাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি অপরাধী তাদেরকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে। এবং আমরা দেখতে পাবো যে জুলাই আন্দোলন যে হলো 24-এর পরে, সেখানে জুলাইয়ের 24-এর পরেও কিন্তু পাহাড়ে দুইটা কমিউনাল অ্যাটাক হয়েছে, যেখানে প্রথম খাগড়াছড়ি এবং রাঙামাটিতে 4 জন মানুষ মারা গিয়েছে, হত্যা করা হয়েছে, রাষ্ট্র কর্তৃক হত্যা করা হয়েছে। এবং এরপরে খাগড়াছড়িতে 2025 সালে আবার আর এরকম খাগড়াছড়ি গুইমারাতে এরকম একটা কমিউনাল অ্যাটাক হয়েছে, ওখানে 3 জন মানুষ মারা গিয়েছে, হত্যা করা হয়েছে, তাদের বিচার এখনও কিন্তু আমরা পাইনি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এই বৈষম্যহীন বাংলাদেশ এর মানে যেরকম স্বপ্ন নিয়ে সবাই আন্দোলন করেছিল, ঠিক সেরকমই যখন আদিবাসী নিয়ে যখন গ্রাফিটি বই অন্তর্ভুক্ত করা হয় প্রাথমিক শিক্ষায়, সেটা নিয়ে যখন মানে এই গ্রাফিটিরা যখন ছড়ানো হয়, এবং এরপর আমাদের পক্ষ থেকে যখন আরেকটা এরকম বিক্ষোভ সমাবেশ করা হয়, সেখানেও কিন্তু দেখা যায় যে পুলিশের সামনে থেকে সবাইকে অ্যাটাক করা হয়েছে। যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেষ্ঠাদি যে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনেও ছিল, একদম ফ্রন্ট লাইনে ছিল, তাকে কীভাবে ব্রুটালি মাথায় অ্যাটাক করা হয়েছিল। সেদিন যদি সাংবাদিক ভাইরা যদি তাকে হসপিটালে নিয়ে যেত, তো হয়তো শ্রেষ্ঠাদি আজ বেঁচে নাও থাকতে পারতো। তো এই যে ধরনের বৈষম্যগুলো যে আমরা বারবার সম্মুখীন হচ্ছে, এগুলো আসলে ভাবায়, কিন্তু তারপরে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে তো আমরা ধারণ করি। তো যার কারণে আমাদের এই আজকের আয়োজন, আমরা যেহেতু বিশ্বাস করি বাংলা ভাষার পাশাপাশি যেসব ভাষাগুলো আছে সেগুলোকে আমরা সবাইকে সম্মান করব। আমরা যেরকম রাষ্ট্রভাষাকে ধারণ করি, ঠিক সেভাবে অন্যান্য ভাষাভাষী যারা আছে তারাও যেন আমাদেরকে সম্মান করে।